খাটের ওপর যদি কেউ উঠে এসে চেপে বসে সেরকম মজ করে একটা আওয়াজ হলো খাটের মধ্যে এবং কেউ বসলো। চোখটা খুলে আমি একটা বিভীষিকাময় দৃশ্য দেখতে পাই, যেটা দেখার জন্য আমি হয়তো প্রস্তুতি ছিলাম না। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর ৬৬তম এপিসোডে। আজও একটা সুন্দর হাড়হিম করা ঘটনা তোমাদেরকে শোনাতে চলেছি। আশা করছি ঘটনাটা তোমাদের খুবই ভালো লাগবে এবং যে নতুন নতুন জিনিসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি আশা করছি সেগুলো তোমাদেরও খুব ভালো লাগবে। নতুন নতুন ঘটনা আমি চেষ্টা করছি একটু অন্যরকম তোমাদেরকে জিনিসগুলো অন্যভাবে প্রেজেন্ট করব। তো খুব শিগগিরই আমরা 1K-তে চলে যাব, তোমাদের ভালোবাসা যদি এইভাবে থাকে। আর আমাদের কিন্তু প্রেত কাহিনী শর্টস তারপরেই চলে আসবে। তোমরা কিন্তু প্রত্যেকে শর্টসের ভিডিওগুলো দেখো, কারণ ওখান থেকে অনেক রকম পজিটিভ আর্টিকেলস পাবে এবং অনেক কিছু জানতে পারবে কোথা থেকে কি হয় এবং কি না হয়। আর দেরি করব না এবং কথাও বাড়াবো না, সরাসরি চলে যাব ঘটনাটাতে এবং তোমরাও জানিও কেমন লাগলো তোমাদের ঘটনাটা। আজকের যিনি ঘটনাটি আমাকে অডিও করে পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, তার নাম চঞ্চল দে এবং তিনি চুঁচুড়ার বাসিন্দা। তিনি যেমনভাবে আমাকে ঘটনাটি অডিওতে পাঠিয়েছেন ঠিক তেমনভাবেই আমি ঘটনাটি তোমাদেরকে শোনাচ্ছি। নমস্কার, আমি চঞ্চল দে, আমি চুঁচুড়ার বাসিন্দা। আমি অনেক দিন ধরেই তোমার এই প্রেত কাহিনীর ঘটনাগুলো শুনি, খুবই ভালো লাগে। তাই আমার সঙ্গে আজ থেকে অনেক বছর আগে, প্রায় 1987-এর ঘটনা এটা। তো আমি ছোট থেকেই অনেক ঘোরা বেড়ানো খুবই পছন্দ করতাম। আর আমার খুব শখের জিনিস হচ্ছে ভ্রমণ, ভীষণ পছন্দ। আমি বহু ইন্ডিয়ার প্রচুর জায়গা আমি ঘুরেছি এবং এখনও আমি ঘুরি। তা অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি বেনারস ঘুরতে যাব। তা সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই আমি একাই যাই, কারণ আমার বাড়িতে ফ্যামিলি বলতে আমি একাই। আমার মা বাবা গত হয়ে গেছেন আজ থেকে অনেক বছর আগে। আর এটা যেহেতু অনেক আগের ঘটনা, মা বাবা তো আমার সঙ্গে যেতই না কোথাও সেরকম একটা ঘুরতে বেরোতে। আমি একা একাই ভ্রমণ করতাম সব জায়গায়। আর দাদা বৌদিরা আলাদাই থাকে, তাই বাড়িতে আমি এখন প্রেজেন্টলি একা। আর সেই কারণেই আমার মনে হলো ঘটনাটা শেয়ার করি তোমাকে। এখন রাত্রিবেলায় আমি তোমাকে অডিওটা পাঠালাম, সময় করে তুমি শুনে আমার ঘটনাটা বলো একটু গুছিয়ে। উনি যেভাবে ঘটনাটা আমাকে অডিও করে পাঠিয়েছেন ঠিক তেমনভাবেই আমি তোমাদেরকে ঘটনাটা পড়ে শোনাচ্ছি। তখন সালটা ছিল 1987, ফেব্রুয়ারি মাস, শীতকাল। তারিখটা আমার অতটা মনে নেই, তবে দিনটা ছিল সোমবার এবং চুঁচুড়া স্টেশন থেকে ট্রেনে করে হাওড়ার পৌঁছাই 10টা নাগাদ। কিন্তু আমার বেনারসে যাওয়ার যে ট্রেনটা ছিল সেটা 11টা কত মিনিটে, অতটার মনে নেই। তা হাওড়া থেকেও সেই ট্রেনটাতে আমি চেপে পড়ি বেনারসের উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং পরের দিন সকালবেলায় আমি মুঘলসরাই স্টেশনে নামি এবং সেখান থেকে আমার এক চেনা পরিচিত বন্ধুর দাদার হোটেল থাকে, সেখানে গিয়ে আমি উঠি। এবং ওখানে গিয়ে ওঠার পর যখন আমি তাদেরকে বলি যে আমি একাই, আমার একটা সিঙ্গেল বেডরুম হয়ে গেলেই খুব ভালো হয়, তো তখন তারা বলে যে দাদা আজকে তো কোনো সিঙ্গেল বেডের কোনো অপশানস নেই, সবই বুকিং রয়েছে। আপনি কাল কিংবা পরশু দিনকে সিঙ্গেল বেড পেতে পারেন, তবে আজকে আপনাকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি হোটেলে। আপনাকে 2তলাতেই থাকতে হবে, 204 নম্বর ঘরটাতে, সেখানে ডবল বেডরুমই আছে, তো সেখানেই থেকে যাবেন আজকে রাতটা। কালকে আমরা সকালবেলায় যা ব্যবস্থা করার করে দেবো। তা যেই কথা উনি বলেছিল আমি তাতেই রাজি হয়ে গেছিলাম এবং পাশে কিছু কাজ করা যায় সব হোটেলের ছেলেরা ছিল, বয়গুলো, তারা একটু বেশ ইতস্তই ফিল করছিল, মানে যখন মালিক বলছিলেন যে ওই রুমটার কথা। তা ওদের মুখটা দেখে আমি ওদেরকে যে জিজ্ঞাসা করব আর অতটা খেয়াল নেই। তা যাই হোক, আমাকে ঘরটা দিল। একা মানুষ যা হয়, একটা বড় খাট,
ঘরে অ্যাটাচ বাথরুম, একটা সুন্দর ব্যালকনি, বাইরের ভিউটাও খুব সুন্দর। ঠিক আছে, ওইখানেই থেকে গেলাম। সকালবেলায় লাঞ্চে যখন নামলাম তখন বারবার ওই বয়গুলো নিজেরা নিজেদের একে অপরের দিকে চোখে তাকাতাকি করছিল, আমার দিকে তাকাচ্ছে এবং নিজেরা চোখে চোখে কিছু কথা বলছে। তখনও বুঝতে পারিনি যে কি ব্যাপার বা কিছুই বুঝতে পারছিলাম না। তো একবার সাহস করে গিয়ে জিজ্ঞাসাই করলাম, ভাই কি হয়েছে? আমি আসার পর থেকে তোমরা আমাকে দেখছো, একবার চোখে চোখে কথা বলছো, আমি কি কিছু ভুল করলাম? তো তখন তারা বললো, না না স্যার, এরকম কোনো ব্যাপার না, আপ খা লিজিয়ে, লাঞ্চ কর লিজিয়ে। তো বেশ, আমিও আমার লাঞ্চ টাঞ্চ করে ওপরে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর থেকে আমার ফার্স্টে ঘুম আসছিলই না, অনেকক্ষণ সময় লাগছিল। কেন জানি না আমার মনে হচ্ছিল যে ওই ঘরটাতে আমি থাকার সত্ত্বেও যেন কারোর একটা প্রেজেন্স রয়েছে, মানে আমার মনে হচ্ছিল যেন আমাকে কেউ দেখছে। বাট আমি অনেকবার চেষ্টা করি এদিক ওই দিক তাকাই, কিন্তু আমি কাউকেই দেখতে পাই না। তা যাই হোক, লাইট ফাইট অফ করে আমি ঘুমিয়ে পড়ি দুপুরবেলায়। দিয়ে এবার সন্ধ্যাবেলা যখন ঘুম থেকে উঠে গঙ্গার যে আরতিটা আমি দেখতে যাব বলে ভেবেছিলাম, সেই আরতিটাও আমি দেখতে যাই। এবং সেই হোটেলের বয়গুলো বলে দেয় যে দাদা, এখন তো শীতকাল, 9:30-10টার মধ্যে আপনি হোটেলে ব্যাক করে যাবেন, আমাদের গেটে তালা পড়ে যায়। তারপর কিন্তু আমরা সবাই শুতে চলে যাই, কারণ ওরা অনেক ভোরবেলা উঠে কাজবাজ করে। তা ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, একা মানুষ আর কত কি ঘুরবো। আমি আরতি ডেকে 8:30-9টার মধ্যে আমি হোটেলে ব্যাক করি। ডিনারের ব্যবস্থা ওখানেই ছিল, ওখানে খাওয়া দাওয়া করে আমি আবার রুমে যাই। এবং আমি যখন যাই তখনও পর্যন্ত ওরা আমাকে একটা কথাই জিজ্ঞাসা করেছিল যে স্যার, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো রুমে? তখন আমি অতটা খেয়াল করিনি যে ওই রকম প্রশ্ন কেনই বা করলো বা কিছু। তা আমি বললাম যে না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি রুমের দিকে হাঁটতে হাঁটতে আসি এবং একটা জিনিস ভাবি যে ওরা সকাল থেকেই একটা কেমন অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে আমার সঙ্গে। তা ঠিক আছে, আমি ঘরে যখন আসি, ঘরে এসে আমার মনে হচ্ছিল যেন একটা চা হলে খুব ভালো হয়। তা বলতে গেলে সকাল থেকে সন্ধে অবধি যতক্ষণ আমি ঘরে ছিলাম, আমি তখনও কোনো কিছু নেগেটিভ প্রেজেন্স ফিল পাইনি। তবে আমার মনে হচ্ছিল যেন যে কেউ একটা ঘরে রয়েছে বা কোনো মানে অ্যাক্টিভিটি বা কিছুই আমি বুঝতে পারিনি। তো আমার মনের ভুলও হতে পারতো সেটা, তো অতটা গাও করিনি আমি। তা বলেছিল যে স্যার, আপনার যদি কোনো কিছু দরকার লাগে আপনি এই বেলটা বাজিয়ে আমাদেরকে বলে দেবেন, আমরা এসে দিয়ে যাব। আমার ঘরে ঢোকার খানিকক্ষণ পর মনে হচ্ছিল যে গল্পের বই পড়তে পড়তে যদি 1 কাপ চা পাওয়া যেত খুব ভালো হতো। তা বারান্দায় গিয়ে আমি ওয়েট করছিলাম, ওই বেল বাজিয়ে ওদেরকে ফোন করে অর্ডার করে দিয়েছিলাম 1 কাপ চা। তা আমি বইটা পড়ছিলাম, তো যখন বয়টা আমাকে এসে চা দিয়ে গেল, আমি চাটা খেতে খেতে বইটা পড়তে পড়তে আমার চোখে বেশ তন্দ্রা মতন চলে আসে একটা ঘুমের। তখন আমি ভাবলাম যে এতটা জার্নি করে এসেছি, দুপুরবেলাতেও ঠিক মতন করে ঘুমোতে পারিনি, নতুন জায়গা, আর ঘুমও আসছিল না চট করে। তা ঠিক আছে, যখন ঘুম পাচ্ছে তাহলে বইটা রেখে শুয়েই পড়ি। বইটা রেখে আমি শুয়েও পড়েছিলাম, অগরেই ঘুমাচ্ছিলাম বেশ অনেকক্ষণ ধরে। কেন জানি না একটা সিক্স সেন্স কাজ করছিল যে আমার মাথার সারাউন্ডিংটাতে কেউ একজন চলাফেরা করছে। তা তখন আমার ঘুমটা একটু হালকা মতন হয়, আর আমি চোখটা মেলে দেখি, আমি কাউকেই দেখতে পাই না। তখন আমি এটাই ভাবছিলাম যে হয়তো নতুন জায়গায় ঘুমোচ্ছি বলে আমার হয়তো এরকম মনে হচ্ছে। দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়ি। ঠিক তার 3-4 সেকেন্ডের পরেই আমার মনে হলো যেন খাটের ওপর কেউ যদি মচ করে এসে বসে, যে আওয়াজটা হয় সেই আওয়াজটা আবার হলো। আমি আরও একবার চোখ খুলে দেখি, আমি কাউকেই দেখতে পাই না। আমি আবারও ঘুমিয়ে পড়ি পাশ ফিরে। তার খানিকক্ষণ পর দেখছি যে হঠাৎ করে বাথরুমের ভিতর থেকে কলের জল খুলে দিলে যেমন জল পড়ার আওয়াজ হয় সেরকম আওয়াজ আসছে, এবং বাথরুমের দরজাটা খোলা।
আমার খুব ভালো মতন মনে আছে যে আমি রাত্রিবেলায় লাস্ট বাথরুম করে শুয়েছি দরজা বন্ধ করে। আর বাথরুমের কল খোলা থাকলে তো এতক্ষণ জেগেছিলাম, তাহলে তো কল বন্ধ করতাম। তা ওই অন্ধকারেই আমি লাইট না জ্বেলেই একবার বাথরুমের দিকে যাই এগিয়ে। বাথরুমের কলটা যখন আমি বন্ধ করি, আমার কেন জানি না মনে হলো যে বাথরুমের মধ্যে কেউ একজন রয়েছে। আমি বাইরেটাতে বেরিয়ে লাইটটা জ্বালিয়ে দেখি আমি কাউকেই দেখতে পাই না। আমি কলের জলটা বন্ধ করে, কল বন্ধ করে, দরজা বন্ধ করে আবার এসে বিছানার ওপর শুয়ে পড়ি। বেশ খানিকক্ষণ পর দরজা খটখট খটখট করার আওয়াজ। আমি দরজাটা খুলে উঠে গিয়ে দেখি যে পুরো বাইরে কেউ নেই, পুরো লেনটা ফাঁকা, সব যে যার হোটেলে যে যার রুমে ঘুমোচ্ছে। তা আমার তখন একটু মনে হলো যে ওই বয়গুলো আমার সঙ্গে বদমাইশি করছে না তো আমাকে একা দেখে, কারণ সকালবেলায় ওরা নিজেরা নিজেদের দিকে চোখ তাকাতাকি করছিল। তো আমার সেটাই মনে হয়েছিল যে ওরা বদমাইশি করে আমার টাকা পয়সা নিয়ে এরকম কিছু করবে না, তো যেটা একা থাকলে মানুষের এইসবই চিন্তা। তখনও মাথায় ঢোকেনি যে নেগেটিভ অ্যাক্টিভিটি, কারণ আমি এইসব জিনিস ফার্স্ট অফ অল আমি বিশ্বাস করতামই না প্রথম থেকে। আমি ভালো করে দেখার পর করিডোরে যখন কাউকে না দেখতে পাই ওই সোজা লেনটাতে, আমি আবার ঘরে ঢুকে এসে বসি এবং ঘুমটা তখন কেটেই গিয়েছিল। তো তখন আমি আরও একবার বেল বাজিয়ে আমি ওই ছেলেটিকে ডাকি ফোন করে এবং বলি যে আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো, একটু গরম গরম। তা ওই ছেলেটিও কফি নিয়ে আমার কাছে চলে আসে এবং আমি কফি খেতে খেতে আবারও যখন বইটা আমি পড়ি, তার আমি বারান্দায় বেরোইনি, ঠান্ডা ঠান্ডা ছিল বলে। ঘরের ভেতরেই আমি বই পড়ছিলাম। আবারও দেখছি কিছুক্ষণ পর আমার ঘুমের তন্দা চলে এসেছে। তা আমি ভাবলাম হয়তো আমি বই পড়ছি বলে আমার ঘুমের তন্দা চলে আসছে। তা ঠিক আছে, আমি আবার শুয়ে পড়ি। আবার সেম আমার মনে হচ্ছে যেন খাটের ওপর কেউ বসছে বা কেউ আমার পাশ থেকে এবার হাঁটাচলা করে ঘুরছে গোল গোল করে। তা আমি তখন চোখটা হালকা খুলে দেখি যে হ্যাঁ, একটা অবয়ব আমার পুরো খাটের চারিপাশটা গোল করে ঘুরছে। তো তখন আমি একবার চিৎকার করেই উঠে বসে দেখি কে, তো কাউকেই দেখতে পাই না, মিলিয়ে যায়। লাইটটা জ্বালিয়ে আশেপাশে দেখি, কাউকেই দেখতে পাই না। তখন আমি ভাবলাম যে আশ্চর্য ব্যাপার, দুবারই চা খেলাম, দুবারই ঘুমের এরকম তন্দা এলো, আবার এরকম হচ্ছে। নিশ্চয়ই ওই বিয়ারগুলোই কোনো বদমাইশি করেছে আমার সঙ্গে। তখন আমি আরও একবার বেল বাজিয়ে তাদেরকে বলি যে ভাই, আমাকে এবার কিন্তু হোটেলের চা দিও না, বাইরে থেকে চা এনে দাও। তো তখন তারা সেটাই রাজি হয় যে ঠিক আছে দাদা, আমি এনে দিচ্ছি। তাদেরকেও যে রাত্রিবেলায় ডিস্টার্ব করব, তা আমি ভাবলাম যে বারবার করে মানুষকে এরকমভাবে মাঝরাত্রিরে জাগানোটাও আমার ঠিক না। কিন্তু আমার একটা সন্দেহ কি হচ্ছিল, কারণ ওরা সকাল থেকে ওরকম একে অপরের দিকে চোখ তাকাতাকি করছিল, এগুলো করছিল বলে আমার একবারের জন্য কিন্তু মনেই হয়েছিল যে নিশ্চয়ই ওরা আমার চাই কিছু মিশিয়ে দিয়েছে এবং তারপরে এরকম বদমাইশিগুলো আমার সাথে করছে। কিন্তু তারপরে আমি ভাবলাম দরজা বন্ধ, জানলা বন্ধ, বাইরের বারান্দার দরজাটাও বন্ধ, তাহলে ঘরে ওটা আমি কাকে দেখলাম? ঘুমের ঘোরে কি দেখলাম? কিন্তু ঘুমের ঘোরে যদি দেখি বাথরুমের দরজা বন্ধ করে আমি এসে শুলাম, তাহলে এটা কেন হলো? সেম আবার ও যখন ছেলেটা বাইরের চাটা এনে আমাকে দিল, দেওয়ার পর কিন্তু আর একবার জিজ্ঞাসা করলো আমাকে যে স্যার, আপনার কোনো অসুবিধা হলে আপনি আবার আমাকে বলতে পারেন। তখন আমি একটু ওদেরকে সন্দেহটা করছিলাম যে নিশ্চয়ই এরাই তাহলে কোনো বদমাইশি করেছে। কিন্তু তারপর আমার সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা আজও ভাবলে আমি শিউরে উঠি। আমি যখন আবারও চাটা খাচ্ছি এবং তখন আর গল্পের বই পড়িনি, এমনি বসে বসে চাটা খাচ্ছিলাম ঘরের মধ্যে। তা খানিকক্ষণ খাওয়ার পর আবার দেখছি আমার চোখে ঘুম আসছে। তা আমি তখন ভাবলাম এই রে, এটাতেও আবার কিছু মিশিয়ে দিল না তো? তা না, আমি আবার ঘুমোই। তখন আমি ঘুমোতে ঘুমোতে একটা জিনিস ফিল করতে পারি যে আমার খাটের ওপর যদি কেউ উঠে এসে চেপে বসে, সেরকম মচ করে একটা আওয়াজ হলো খাটের মধ্যে এবং কেউ বসলো। চোখটা খুলে আমি একটা বিভীষিকাময় দৃশ্য দেখতে পাই, যেটা দেখার জন্য আমি হয়তো প্রস্তুতি ছিলাম না। এবং সেই দৃশ্যটা দেখে আমি লাফিয়ে উঠে বলি, এই কে রে? এবং 2 পা দিয়ে আমি সেই অবয়বটাকে লাথি মারার চেষ্টা করি,
কিন্তু মারলে কি হবে, সেই অবয়বটাতে তো ঠেকছে না আমার পাটা। তো যাই হোক, আমি কোনো রকমের লাইটটা জ্বালাই, বেড সুইচটা দিয়ে, এবং উঠে দেখতে পাই আমার ঘরে খাটের মধ্যে কোনো একটি মহিলার অবয়ব। সেই দেখে আমার যে গলা থেকে যে কোনো শব্দ বেরোবে সেটাও বেরোচ্ছিল না। আমি কি করব সেই মুহূর্তে আমি বুঝেও উঠতে পারছিলাম না। এখনও যে আমি ঘটনাটা তোমাকে অডিও করে পাঠাচ্ছি, আমার গায়ে এখনও পর্যন্ত কাঁটা দিচ্ছে। ওই রাত্রিরের কথা আমার মনে পড়ছে। ভীষণ একটি ভয়ঙ্কর রাত আমার কেটেছিল ওই দিনটা। এবং সেই মুহূর্তে আমি যে কোনো রকমের ওই বেয়ারাদেরকে ফোন করব সেই ক্ষমতাও নেই। আমি কন্টিনিউ বেডের পাশের বেলটাকে টিপেই চলেছি। আর একটা খুব অট্ট হাসির আওয়াজ আসছিল ওই ঘরের ওই অবয়বটা যেখানে দাঁড়িয়েছিল ওই কোণটা থেকে। কোনো রকমের যখন ওই বেয়ারাটা এসে কলিং বেলটা বাজায়, আমি যে খুলবো, সেই বিছানা থেকে নিচে নামার ক্ষমতাটুকুনি আমার ছিল না। আমার পুরো হাত পা ভয়তে আমি পুরো একদম শিউরে উঠেছিলাম। কোনো রকমের ঠাকুর করে আমি যাই এবং দরজা খুলে সেই বেয়ারাটাকে ডাকি ঘরের মধ্যে, এবং সে যখন আমাকে এরকম অবস্থায় দেখে সেও ভীষণ ভয় পেয়ে যায়। সে তখন আমাকে জিজ্ঞাসা করে যে, স্যার কি হয়েছে আপনার, আপনি এত ঘেমে টেমে গেছেন? তখন আমি কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে উঠতে পারছিলাম না প্রথম দিকে। তো যাই হোক, তারপর তাকে আমি বলি যে দেখো এরকম ঘটনা, আমি প্রথমে ভেবেছিলাম এরকম হয়েছে, তো কি ব্যাপার বলো তো এই ঘরটাতে, আমাকে এই ঘরটা কেন দেওয়া হয়েছে? আমি একটু রেগেই বলেছিলাম। তো তখন আমি স্যারকে বলি যে স্যার, আমরা সকাল থেকে এরকম একে অপরের দিকে তাকাতাকি করছিলাম, আপনি এসে আমাদেরকে বলেছিলেন ঠিক কথা, কিন্তু মালিক সামনে থাকলে তো আমরা কোনোই কিছু বলতে পারি না কাউকে। এই ঘরটাতে আজ থেকে প্রায় 4-5 বছর আগে একটি দম্পতি ঘুরতে এসেছিল হানিমুনে। তো লোকটি মহিলাটিকে এখানে খুন করে চাদর চাপা দিয়ে উনি রওনা দিয়ে দেন, কিন্তু বলেছিলেন যে ওনারা স্বামী স্ত্রী হন। কিন্তু এই পরিচয়টা কিন্তু ওদের সত্যিকারের কিছু ছিল না। মেয়েটাকে ওই লোকটির কাছে বিক্রি করে দিয়েছিল, কিন্তু মেয়েটির সঙ্গে নোংরামি করার পর ওই মেয়েটিকে মেরে ফেলে এই খাটের মধ্যেই, এবং এই রুমটা তারপর থেকেই হন্টেড হয়ে যায়। এবং এই রুমে অনেকেই যারা এসেছে তারা এরকম নেগেটিভ জিনিস ফিল করেছে, যেমন আপনিও করলেন, বা অনেকেও থেকেছে যারা ফিল করেনি, হয়তো একসঙ্গে অনেকে ছিল বলে। তা স্যার, এই রুমটা আপনি এক কাজ করুন, ছেড়ে দিন, আপনি আজ রাতটা আমাদের সঙ্গেই আমাদের ঘরে কাটিয়ে নিন। কাল সকালবেলায় হলে আমি আপনাকে অন্য ঘর দিয়ে দেবো, ফাঁকা হয়ে যাবে। তখন তো আমি বললাম যে না, আমি ঘর চেঞ্জ করব না, এবং তোমার মালিককে আমি কালকে এই ব্যাপারে প্রশ্ন করব, কারণ তোমার মালিক আমার বন্ধুর দাদা হয়, তো উনি জেনে শুনে আমাকে কেন এই ঘরটা দিলেন। তখন সেই বিয়ারেটি আমাকে বলেন, না স্যার, মালিকের কোনো দোষ নেই, কারণ এই প্রপার্টিটা একজনের ছিল অনেক দিন আগে। মার্ডার হয়ে যাওয়ার পর এই প্রপার্টিটা স্যারকে দিয়ে দেওয়া হয়, কিন্তু স্যার এইগুলো বিশ্বাস করেন না, এখানে স্যারের কোনো দোষই নেই। তো আমি তখন বললাম, কিন্তু স্যার তো জানতেন এই ঘরে এরকম ঘটনা ঘটে? বললো হ্যাঁ, সেটা তো জানতেন, কিন্তু স্যার প্লিজ আপনি আমাদের নামে স্যারকে কিছু বলবেন না, কারণ আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, বাড়িতে বিবি বাচ্চা সব আছে, বুঝতেই তো পারছেন, এরকম যদি চাকরি চলে যায় খাওয়াতে পারবো না। তো আমি বললাম যে ঠিক আছে, না তোমাদের কথা কিছু বলবো না, কিন্তু আমি তো সত্যিই এখানে এরম একজনকে দেখতে পেয়েছি, ঠিক আছে আজ রাত্রিটা আমি এই ঘরেতেই কাটাবো বলে মনের জোরে আমি ওই রাতটা ওইখানেই কাটিয়েছিলাম। এবং তারপরে আমি কিছু দেখতে পাইনি, কারণ অল্প অল্প করে ভোরের আলো ফুটছিল এবং পাশে ঠাকুরের নামের যে কীর্তনের আওয়াজও আসছিল। তারপর থেকে ভগবানের কৃপায় কিছুই দেখতে পাইনি। এবং সকালবেলায় যখন গিয়ে আমি দাদাকে জিজ্ঞাসা করি যে দাদা এরকম ঘটনা গতকাল রাত্রিরে আমার সঙ্গে ঘটেছে, তুমি জেনে শুনে আমাকে কেন ওই ঘরটি দিলে? তখন দাদাও বলে যে বিশ্বাস করো, আমি ভেবেছিলাম হয়তো তোমাকে কোথায় থাকতে দেবো সেই কারণের জন্য আমি দিয়েছিলাম, ঠিক আছে আমার খুব ভুল হয়ে গেছে,
এত চিৎকার চেঁচামেচি করো না, এখানে হোটেলে এত লোক। তখন আমি বলেইছিলাম যে না, হোটেলে লোক থাকুক, কিন্তু তুমি দুটো পয়সার জন্য কারোর জীবন এইভাবে হানি করতে পারো না। তো যাই হোক, আমার সঙ্গে কথা কাটাকাটি মতনই হয়। তারপরে ওই রুমটা এখনও অবধি জানি না আর কি করেছে। তো ওই প্রপার্টিটা তো ওনার 15 ইয়ার্সের মতন ছিল, তারপরে উনি হয়তো বিক্রি করে দিয়েছেন। এখন ওই আত্মাটা রয়েছে বা কিছু রয়েছে আমি জানি না। আর আমি ওই দিকে কখনো যাইও নি, এবং গেলেও আমি ওই হোটেলে আর উঠিনি, অন্য হোটেলে ছিলাম। এটাই ছিল আমার ঘটনা। যদি তোমার ভালো লাগে তুমি তোমার শ্রোতাদেরকে শুনিও, আশা করছি তাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ কাকু, এত সুন্দর ঘটনা তুমি আমাদেরকে শেয়ার করেছো, খুবই ভালো লাগলো। এরকম অনেক হোটেলেরই ঘটে, এরকম অনেক জায়গাতে এরকম জিনিস থাকে, আমরা বিশ্বাস করি না। বাট যারা হোটেলের মালিক তারা জেনে শুনেছে দুটো পয়সা লাভ করার জন্য যে কেন এরকম লোকের জীবন ঝুঁকিতে ফেলে দেয়, এটা সত্যি আমিও বুঝে উঠতে পারি না। কারণ এরম অনেক ঘটনা আমার সঙ্গেও ঘটেছে, আমার পুরীতে ঘটেছে, আমার সঙ্গে গোয়াতে ঘটেছে। তো এই ঘটনাগুলোও তোমরা প্রেত কাহিনীতে পেয়ে যাবে, যারা যারা নতুন জয়েন করেছো আমার চ্যানেলটাতে। তো তোমরা ঘটনাগুলো শুনতেই পাবে। আমার নিজের ঘটনাও আমি শেয়ার করেছি। আমিও ভীষণ ভয় পাই, ওই জন্য কোনো হোটেল বা কিছু বুক করলে আমিও একটু চেক করে নিই যে এখানে কিছু আছে, বা রিভিউ চেক করে। তো যাই হোক, তখনকার দিনে আর রিভিউ তো ওইভাবে চেক করা যেত না। ঠিক আছে, ঘটনাটা খুবই ভালো লাগলো। আরও একবার বলে রাখি, প্রেত কাহিনী কিন্তু কোনো কালো জাদু, অন্ধবিশ্বাস এবং এই সমস্ত জিনিসগুলোকে কখনো প্রমোট করে না। যার জন্য আমি তোমাদেরকে বলে রাখতে চাইছি, তোমরা এই ঘটনাগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট হিসাবেই নেবে। এবং যারা বিশ্বাস করো তারা তো জানোই যে এরকম অনেক ঘটনাই ঘটে ডে টু ডে লাইফে মানুষের জীবনে। আশা করছি তোমাদেরও ঘটনাটা ভালো লাগবে। এবং যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা আমাকে মেল করতে পারো। আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986। ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবং আমরা যেটা করবো এবার থেকে, আমরা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কিন্তু আমাদের লিঙ্কগুলো প্রোভাইড করে রাখবো, যাতে তোমাদের ঘটনা পাঠাতে ভীষণ সুবিধে হয় আমাদেরকে। আর আমরা কিন্তু চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা ঘটনা, যেগুলো আমাদের মনে হয় যে না ঠিক আছে, আমরা সেই ঘটনাগুলো শেয়ার করি। আর একটা কথা বলে রাখতে চাই, যারা যারা ঘটনা পাঠাচ্ছ তাদেরকে বলে রাখতে চাইছি, তারা কিন্তু অন্য যদি কোনো পডকাস্টে শুনিয়ে দেওয়া হয় ঘটনা, সেই ঘটনা কিন্তু প্লিজ আমাকে পাঠিও না, কারণ এতে কিন্তু অনেক রকম করে এফেক্ট হয়। সেই কারণে তোমাদেরকে বলে রাখছি, যদি কোনো পডকাস্টে না শোনানো হয় সেই ঘটনায় কিন্তু আমাকে পাঠিও, আমি অতি অবশ্যই কিন্তু তোমাদেরকে শোনাবো। নেক্সট অন্য একটা ঘটনা তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার আগামী রবিবারে নতুন ঘটনা নিয়ে। ধন্যবাদ।